আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নয়, জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে মঙ্গলবার আবারও বিক্ষোভের ঘোষণা। একটি পক্ষ সরকারের বিরুদ্ধে সক্রিয় বলে এনসিপির অভিযোগ। যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায় বলে আমির খসরুর প্রশ্ন। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য। আদালত অবমাননা মামলায় ৩রা জুন শেখ হাসিনা সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ। এবং ২৭ বছর পর রূপালী পর্দায় আবার হঠাৎ বৃষ্টি। আশীর্বাদ চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সিনেমার শুভ মহরত। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চুয়াডাঙ্গায় বন্য প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কার ঐক্যমত্য পৌঁছানো যায়নি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি আশা করে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা। জুন মাসে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথাও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের ধারাবাহিক আলোচনার পর দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যমত বা দ্বিমতের বিষয় তুলে ধরে সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের সংবাদ সম্মেলন। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনা। কমিশনের প্রস্তাবিত ১৬৬টি প্রস্তাবনার মধ্যে দলগুলোর ঐক্যমত এবং দ্বিমতের বিষয়গুলো তুলে ধরেন কমিশনের সহসভাপতি। যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের বিষয়টি সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে মতভিন্নতা আছে। প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না, আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। ঐক্যমতে পৌঁছানো যায়নি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে। একইভাবে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে,
সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত বলেও জানান তিনি। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। কমিশন বলছে জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে এবার পৃথকভাবে নয়, রাজনৈতিক দল ও জোটের সাথে বিষয়ভিত্তিক আলোচনা করবে জাতীয় ঐক্যমত কমিশন। সংসদের স্ট্যান্ডিং কমিটি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন যে কোনো বিষয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সাথে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। সেনা সদর জানায়, মব তৈরি করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। আইন শৃঙ্খলার রক্ষা ও সমস্যা সমাধান নিয়ে সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস ব্রিফিং। ব্রিফিংয়ে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মানবিক করিডোর ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মব ভায়োলেন্স করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানায় সেনা সদর। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী আরাকান আর্মি ও আরসা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে, সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কথা বলেন এ সামরিক কর্মকর্তা। এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। যদি প্রয়োজন হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত ঐক্য ফোরাম। গত 3 দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে রোববার সন্ধ্যায় অধ্যাদেশ জারি করার পর তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচিতে যান তারা। সহকর্মী সাদি মাহমুদের রিপোর্টটি দেখুন। টানা তৃতীয় দিনের মতো দফতর ছেড়ে বিক্ষোভ মিছিলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে যেন হঠাৎই অচল সচিবালয়। বেলা 11টার পর মিছিল সহকারে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বেশ কিছুক্ষণ সচিবালয়ের কর্মকর্তা ও দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর আইন উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও সেটি হয়নি। আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি। পরে সারা দেশের সরকারি কর্মচারীদের যার যার জায়গা থেকে আন্দোলন করার আহ্বান জানানো হয়। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা
অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। রোববার সন্ধ্যায় অনুমোদনকৃত অধ্যাদেশ গেজেট আকারে জারি করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে পথসভায় তিনি বলেন, দল ও মতের ঊর্ধ্বে উঠে বিচার, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে নিতে হবে। আর নীলফামারীতে আরেক কর্মসূচিতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব থেকে সরে না যায়। প্রিয় দর্শক, চট্টগ্রাম ও নীলফামারী প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন তফিমুল ইসলামের রিপোর্টটি। তৃণমূলে দলের কথাগুলো ছড়িয়ে দিতে জেলা উপজেলা পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় পথসভা ও মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, সচিবালয়ে বসে যারা অসহযোগিতা করছে তাদের বিকল্প জনগণ ঠিক করে নেবে। অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধমকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। নীলফামারীর 6 উপজেলায় পথসভা করে সংস্কার ও বিচারের বিষয়ে মানুষের ভাবনা ও মতামত নেন সার্জিস আলম। বাংলাদেশের মানুষ খুনিদের বিচার দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচারে বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আগামী নির্বাচনে দল ও মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো সহিংসতা নেই, এটা দেখতে বিশ্বের সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি। ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান স্টিভেন স্নেক প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। তাদের আলোচনায় 2024-এর গণ অভ্যুত্থান, সংস্কার এবং চলমান রোহিঙ্গা সংকট প্রাধান্য পায়। প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের পরিস্থিতি দেখতে যে কোনো সাংবাদিক যে কোনো সময় বাংলাদেশ সফর করতে পারেন। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অধ্যাপক ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগণের দুর্দশা এবং তাদের উপর দীর্ঘস্থায়ী নির্যাতন বিশ্বে তুলে ধরার জন্য ইউএস কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সমর্থন চান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায়? তারা নির্বাচনে ভয় পায় নাকি? ফ্যাসিবাদী সরকারের পতনে সবার অংশগ্রহণ ছিল বলে মন্তব্য করে রাজধানীতে আলোচনায় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচনী সরকার প্রয়োজন। রাহুল রায় রিপোর্ট। সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে শোভাযাত্রা সহ ছিল নানা আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এক আলোচনায়ও বক্তব্য দেন তিনি। ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন, বিচার করলে আমরাই করব। সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এই কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না, বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে।
বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই, এ কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে। চলমান বিভিন্ন ইস্যুতেই কথা বলেন এই বিএনপি নেতা। সেদিন এই সরকারকে বসিয়েছে, তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। আমির খসরু মাহমুদ বলেছেন, অগণতান্ত্রিক সরকার যতদিন থাকবে ততদিন গণমাধ্যমের উপর চাপ বাড়বে। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে খালাস চেয়ে ডক্টর জোবাইদুর রহমানের আবেদনের উপর 28 মে রায় দেবেন হাইকোর্ট। আইনজীবী বলেছেন, তারেক রহমান ও জোবাইদুর রহমানকে জোর করে বিদেশে পাঠিয়ে পলাতক দেখিয়ে বিচারের নামে প্রশাসন করা হয়েছে। রায়ে দুজনেই খালাস পাবেন বলে আশা করছেন আইনজীবীরা। মাজহার হক মান্নার রিপোর্টে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সাথে তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা আর জোবাইদাকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। বিদেশে থাকা অবস্থায় নির্বাহী আদেশে জোবাইদা রহমানের সাজা আপিল শর্তে স্থগিত। দেশে আসার পর আপিল শুনানির জন্য গ্রহণ করে জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। আপিল শুনানিতে তারেক রহমানের কোনো অবৈধ সম্পদ আছে কিনা তার ব্যাখ্যা দেন আইনজীবী। ওনার যে সম্পত্তি, প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না, আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে না, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই। রায়ে কি প্রত্যাশা করেন সে সম্পর্কে জানান তারা। বেগম জোবাইদুর রহমানের আপিল, এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না, তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, তাইলে যদি বেগম জোবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা, এটা যদিও নন অ্যাপিলিং একিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। তবে মামলার বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান দুদকের আইনজীবী। 2007 সালের 26শে সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা সহ দুজনকে 3রা জুন হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিউজ ও যুগান্তর পত্রিকায় ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে আদালত অবমাননার অভিযোগে 25শে মে হাজির হতে ট্রাইব্যুনাল নির্দেশ দিলেও শেখ হাসিনা এবং শাকিল আকন বুলবুল হাজির হননি, এমনকি কোনো জবাবও দাখিল করেননি তারা। এরই পরিপ্রেক্ষিতে 25শে মে ওই বিষয়ে আদালতের নজরে আনলে শুনানি শেষে তাদের হাজির হতে 2টি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছিলেন চেয়ারম্যানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে শেখ হাসিনা এবং গাইবান্ধার গোবিন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আকান বুলবুলের বিরুদ্ধে 30শে এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি যে তারা আগামী নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির হবে এবং জবাব প্রদান করবে। যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় বা জবাব প্রদান না করে, অথবা তাদের দাখিলকৃত জবাব ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 11-4 ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান এই আইনে উল্লেখ আছে। জিডিপি দিয়ে দারিদ্র্য মাপার মতো চালাকি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। ঢাকায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, বাংলাদেশ কিংবা ভারতে জিডিপি প্রবৃদ্ধিকে অনেক বড় করে দেখিয়ে সরকার তৃপ্তির ঢেকুর তোলে।
দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বড় বড় প্রকল্পে অর্থ অপচয়ে সরকারের অনেকেরই মাত্রাতিরিক্ত উৎসাহ দেখা যায়, তবে ওই প্রকল্প থেকে মানুষ উপকার পাবেন কিনা তা খতিয়ে দেখা হয় না। প্রিয় দর্শক, দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিক্স ব্যাংক পরবর্তীতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে কার্যক্রম শুরু হয়েছে। ব্রিক্সের বাইরের দেশ হিসেবে 2021 সালে সাংহাইয়ে অবস্থিত ব্যাংকটির সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়ন সহযোগীদের ঋণে নেওয়া প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিনৈতিকতার বিষয়গুলো নিয়ে দিনব্যাপী আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। বাংলাদেশে জিডিপি কত? জিডিপি দিয়ে তো দারিদ্র যায় না, জিডিপি পার ক্যাপিটা দিয়ে যেতে পারে, এবং তখনও ভাবতে হবে যে সেই জিডিপি পার ক্যাপিটা যেটা আছে সেটা কতটা দরিদ্রের কাছে পৌঁছয় আর কতটা ধনীরা নিয়ে নেয়। উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক এবং সামাজিক রিটার্ন বিবেচনায় নেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা। What happens in many countries, including Bangladesh, value for money is not really appreciated. We invest so much of money, the projects are overestimated, spending is reckless. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আশা করছে আগামী মাসেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে $32 কোটি সমান প্রায় 4000 কোটি টাকার প্রথম ঋণ চুক্তি সই হবে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 27 বছর পর আবারও সেলুলয়েডের পর্দায় আসছে হঠাৎ বৃষ্টি সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র, ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নতুন করে নির্মাণ করা হচ্ছে আবার হঠাৎ বৃষ্টি। রাজধানী উত্তরার একটি শুটিং হাউসে চলচ্চিত্রটির শুভ মহরত হয়েছে। লাইলা নসরিনের রিপোর্ট। সোনালী প্রান্তরে ভ্রমরারে গুঞ্জরে 1998 সালে রূপালী জগতে ঝড় তোলে রোমান্টিক সিনেমা হঠাৎ বৃষ্টি। সেই চলচ্চিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পান নবাগত 2 অভিনেতা অভিনেত্রী। সোনালী প্রান্তরে সেই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম এবার রিমেক করতে যাচ্ছে হঠাৎ বৃষ্টি। আবার হঠাৎ বৃষ্টি নামের সেই ছবির শুভ মহরত অনুষ্ঠানে যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আবার হঠাৎ বৃষ্টি নামক চলচ্চিত্রটির শুভ মহরত ঘোষণা করছে। একই গল্পে ছবিটি নির্মাণ হলেও থাকছে নতুন কিছু চমক। হঠাৎ মনে হলো যেটা করলে এখনকার এই সময়ে এটা হয়তো বা পাবলিক আবার এইভাবে নেবে, সেই জন্য এটা হঠাৎ বৃষ্টি রিমেক করা। জয় সেলমেরে ছিল না মরুভূমির মধ্যে, ওটা আমরা শ্রীমঙ্গলের চা বাগানে করব। মানে আমাদের বাংলাদেশে করার জন্য যেভাবে একটু চেঞ্জ করা হচ্ছে ওইরকম চেঞ্জ করা হয়েছে। এটা একটা রোমান্টিক গল্প, আর রোমান্টিক গল্প কোনোদিনও শেষ হয় না, কোনো সময় সীমায় থাকে না। এটা যুগ যুগ ধরে রোমান্সটা চলে এবং রোমান্টিক গল্প মানুষের কাছে সবসময় প্রিয় হয়ে থাকে। সময়ের প্রয়োজনে কিছু লোকেশনের প্রয়োজনে কিছু কারেকশন রাখছি গল্পের মধ্যে, সেটা এখন নাই বলি দর্শকরা হলে গিয়ে দেখবে, সেটাই ভালো। এবারও ছবিটিতে অভিনয় করেছেন 2 নতুন মুখ, সাদি ও রাদিফা। এখানে আমি সুযোগ পেয়েছি, এজন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, এবং এরকম একটা আইকনিক ফিল্মে সেটা একটা চাপও রয়েছে। আপনি যদি বলেন শুধু চান্স পেয়ে যাওয়াটাই সব কিছু না, এখন এই চান্স পেয়ে যাওয়ার উপরে আমার একটা জাস্টিস করতে হবে নিজের উপরে। আই এম ভেরি এক্সাইটেড। প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু যে ভাইয়া যে বলল অনেক চাপ আছে, বিকজ উই আর ফলোইং দ্য ফুটস্টেপস অফ ফেরদৌস সাহেব এন্ড প্রিয়াঙ্কা আপু। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান 2 মাসের মধ্যে ছবির শুটিং শেষ হবে। আগামী বছরের ভালোবাসা দিবসে বড় পর্দায় ছবিটি মুক্তি দেওয়ার আশা করছেন তারা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। গাজা ইসরায়েলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। ক্ষুধার্তদের জন্য কাজ করতে না পেরে গাজায় সাহায্য সংস্থার প্রধানের পদত্যাগ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে।
গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির একটি স্কুলে পরিচালিত আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা হামলার পর আগুনে কমপক্ষে 36 জন প্রাণ হারিয়েছেন। গাজার অভুক্ত মানুষের জন্য প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সহায়তার প্রয়োজন হলেও প্রবেশ করতে দেয়া হচ্ছে 100 ট্রাকের কম ত্রাণ সহায়তা। এমন পরিস্থিতিতে অনাহার ও অর্ধাহারে রয়েছে গাজার বাসিন্দারা। অনাহারে মৃত ফিলিস্তিনিদের সংখ্যা এরই মধ্যে 58 জনে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চুয়াডাঙ্গার দামনহুদার ইব্রাহিমপুর মেহেরুন্নেসা শিশু পার্ক এবং মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে আটক করা হয়েছে 5টি বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে 3টি বানর, একটি হুতুম প্যাঁচা ও একটি মেছো বিড়াল। অভিযানে দামনহুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য আহসান হাবিব এবং অন্যরা ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 50% শুল্ক আরোপ 9 জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। ট্রাম্প জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে ইতিবাচক ফোন আলাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। আইপিএল এ গোড়ালিতে চোট পেয়ে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে মোস্তাফিজ। পাকিস্তান সিরিজেও থাকছেন না কার্টার মাস্টার। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই, জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে মঙ্গলবার আবারও বিক্ষোভের ঘোষণা। একটি পক্ষ সরকারের বিরুদ্ধে সক্রিয় বলে এনসিপির অভিযোগ। যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায় বলে আমির খসরুর প্রশ্ন। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন, মন্তব্য। আদালত অবমাননার মামলায় 3রা জুন শেখ হাসিনা সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ। এবং 27 বছর পর রূপালী পর্দায় আবার হঠাৎ বৃষ্টি। আশীর্বাদ চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সিনেমার শুভ মহরত। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।